Assalamu alaikum. This is Fahmida Israr Jahan, Assistant Professor, Department of Finance and Banking, Dhaka Commerce College. Today, I'm here to take a class of Investment Banking and Lease Finance for the student of MBS Finance and Banking, and I'm requesting all of you to cooperate with me. My dear student, আমাদের আজকের ক্লাসটি শুরু করার আগে আমি অবশ্যই আপনাদের অন্যান্য দিনের মতো মনে করিয়ে দেব যে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম এবং কোথায় গিয়ে আমরা ক্লাসের সমাপ্তি টেনেছিলাম। গত ক্লাসে আমরা প্রথম লিজ এর ইন্ট্রোডাকশন চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 7 শুরু করেছিলাম। সেখানে আমরা এই চ্যাপ্টার নিয়ে 11টা কোয়েশ্চেন দিয়েছিলাম, 11 কোয়েশ্চেন্স। সেই 11টা কোয়েশ্চেনের মধ্য থেকে আমরা 5টা কোয়েশ্চেনের অ্যান্সার শেষ করতে পেরেছিলাম এবং আমরা বলেছিলাম ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরবর্তী কোয়েশ্চেনের অ্যান্সার যতটুকু পারি শেষ করার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে আরো বলেছিলাম যে লিজের যেহেতু এটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, যে কোনো সাবজেক্টেরই দেখা যায় যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার মানেই হচ্ছে অনলি থিওরির বেস ফর্মের সব ডিসকাশনগুলো থাকে। এক্ষেত্রে এই চ্যাপ্টারও তেমন ব্যতিক্রম হবে না, সে একই ভাবে আমরা আগাবো, অর্থাৎ একই ঘটনা ঘটবে। এখানেও লিজের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে অনলি লিজ সংক্রান্ত বিষয় আমরা বেসিক আলোচনা করব। পরবর্তীতে চ্যাপ্টারগুলোতে আরেকটু থিওরি ডিপে যাব এবং সেখান থেকে হয়তো আমরা আস্তে আস্তে ম্যাথ শুরু করব। আবার এমনও হতে পারে আমি যদি প্রয়োজন মনে করি তাহলে এই চ্যাপ্টার থেকে টুকটাক হয়তো কিছু ম্যাথ আপনাদের ছোটখাটো করিয়েও দিতে পারি। সেটা ডিপেন্ড করবে আমরা কিভাবে আগাবো তার উপর। তো আপাতত আজকের ক্লাসে আমি যেটা করতে যাচ্ছি, আমাদের এই লিজের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার অর্থাৎ আমাদের সিলেবাসের চ্যাপ্টার 7-এর যে 11টা কোয়েশ্চেন দিয়েছিলাম সেখান থেকে রিমেইনিং যে 6 কোয়েশ্চেন রয়েছে, দেখি সে 6টা কোয়েশ্চেনের অ্যান্সার আজকে ক্লাসে ডিসকাশন করে আমরা এই চ্যাপ্টারের সমাপ্তি টানতে পারি কিনা। তো কোয়েশ্চেনগুলো আমরা আরেকবার একটু দেখে নেই। দেখেন, গত ক্লাসে আমরা শেষ করেছিলাম হোয়াট ইজ লিজ ফাইন্যান্স, দেন ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ লিজ ফাইন্যান্স, after that classify lease, after that what are the contents of lease contract, and the last one was what are the covenants or conditions of lease financing. আমরা লাস্ট ক্লাসে এই 5টা প্রশ্নের উত্তর নিয়ে ডিসকাস করেছিলাম এবং কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা শেষ করেছিলাম। এরপরে দেখেন, আজকে শুরু করব আমরা কোশ্চেন নাম্বার 6 থেকে। কোশ্চেন নাম্বার 6-এ বলা আছে হোয়াট আর দ্য মেথডস অফ লিজ ফাইন্যান্সিং। কোয়েশ্চেন নাম্বার 7-এ বলা হচ্ছে লিজ ভার্সেস বরোয়িং ডিসিশন, অর্থাৎ ডিফারেন্সিয়েট বিটুইন লিজ অ্যান্ড বরোয়িং বা বরোয়িং ডিসিশন। কোয়েশ্চেন নাম্বার 8 আছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল লিজ। কোয়েশ্চেন নাম্বার 9-এ আছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অপারেটিং লিজ। কোয়েশ্চেন নাম্বার 10 ইজ লিজ ভার্সেস পারচেজ। And the last one, question number 11, is who is responsible for the maintenance of leased assets? শুরু করছি আমাদের আজকের প্রশ্নের উত্তরের আলোচনা। দেখেন, কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট আর দ্য মেথডস অফ লিজ ফাইন্যান্সিং। এখানে দেখেন মোটামুটি 3 ধরনের মেথড দেখা যায়। আমি কিন্তু বলিনি যে লিজ ফাইন্যান্সিং এর মেথড 3 রকমের, মোটামুটি 3 ধরনের লিজ ফাইন্যান্সিং করতে দেখা যাচ্ছে। নাম্বার 1 ইজ ডিরেক্ট লিজিং, নাম্বার 2 ইজ লিভারেজড লিজ, নাম্বার 3 অ্যান্ড লাস্ট ওয়ান ইজ সেল অ্যান্ড লিজ ব্যাক। আবার দেখেন, ডিরেক্ট লিজিং, লিভারেজড লিজ অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সেল অ্যান্ড লিজ ব্যাক। একটা একটা করে আমরা ডিসকাশন শুরু করছি। শুরুতে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব, দেন আমার বোঝানোর সাথে লাইন বাই লাইন ঠিক আছে কিনা সেটা একবার পরে আপনাদেরকে আমি শুনিয়ে কনফার্ম করে দেব। ফার্স্ট অফ অল কি আছে? ফার্স্ট অফ অল আছে আমাদের ডিরেক্ট লিজিং। এই ডিরেক্ট লিজিং হচ্ছে লিজিং এর এমন একটা মেথড যেখানে আমি অ্যাসেট উৎপাদন করি, আমি অ্যাসেট তৈরি করি, আমি ডিরেক্টলি ওই অ্যাসেটটা আপনার কাছে লিজ দিব। আবার বলছি, আমি অ্যাসেটের ম্যানুফ্যাকচারার, আমি অ্যাসেটের রিয়েল ওনার, আমি নিজেই ডিরেক্টলি আপনার কাছে আমার অ্যাসেটটা লিজ দিব। এখানে কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট নাই। এই টাইপের লিজিং মেথডকে বলা হয় ডিরেক্ট লিজিং মেথড।
তো দেখি আমরা একটু এটা লাইন বাই লাইন পড়ে মিল পাওয়া যাচ্ছে কিনা। তার আগে আমি আবারও বলে দিই আমি কি বলেছি। আমি নিজেই হচ্ছে ওনার অফ দ্যাট পার্টিকুলার অ্যাসেট, কিংবা আমি নিজেই হচ্ছি ম্যানুফ্যাকচারার অর প্রডিউসার অফ দ্যাট পার্টিকুলার ফিক্সড অ্যাসেট, কিন্তু হ্যাঁ ফিক্সড অ্যাসেট আমি ওনার, কিংবা আমি হচ্ছে এটা প্রডিউসার। আমি ডিরেক্টলি আপনার কাছে আপনাকে লিজ দিয়েছি, এর মাঝখানে কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট আসতে দেইনি। দিস টাইপ অফ লিজিং মেথড ইজ নোন অ্যাজ ডিরেক্ট লিজিং। তো দেখেন এখানে কি লিখেছে, when a fixed asset provider pays an user a right to use his fixed asset in exchange of a fixed rent, then it is called a direct lease। কথা ঠিক আছে? আমি হচ্ছি অ্যাসেটের ওনার বা প্রোভাইডার, আমি আপনাকে রাইট দিয়েছি আমার অ্যাসেটটা ইউজ করার জন্য ইন এক্সচেঞ্জ অফ আ ফিক্সড রেন্টাল পেমেন্ট। তার অ্যাগেনস্টে আপনি আমাকে রেন্টাল পেমেন্ট করবেন এবং সেটা ফিক্স। এই টাইপের লিজকে বলা হয় ডিরেক্ট লিজ। তো দেখেন, ইন কেস অফ ডিরেক্ট লিজ দেয়ার আর টু পার্টিস। আমি বলেছিলাম না কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট নাই। লেসর অ্যান্ড লিসি। লেসর হচ্ছে যিনি লিজ দেয়, বাংলায় বলা হয় ইজারা দাতা। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম কি বাড়িওয়ালা, লেসর, তাই না? আর লিসি হচ্ছে যিনি লিজ নেয়, অর্থাৎ ফিক্সড অ্যাসেট যিনি ভাড়া নেন, ভাড়াটিয়া, ওকে, তাকে বলা হয় লিসি। লেসর আর লিসি। লেসর হচ্ছে ওনার অফ দ্যাট পার্টিকুলার অ্যাসেট, লিসি হচ্ছে যিনি ওই অ্যাসেটটা ফিক্সড রেন্টাল পেমেন্টের অ্যাগেনস্টে এটা হায়ার করেছে, হ্যাঁ, বা অ্যাসেটটা কয়েক স্পেসিফিক ডিউরেশনের জন্য অ্যাসেটটা লিজ নিয়েছে, তাকে বলা হয় লিসি। তো দেখেন, দেয়ার ইজ নো থার্ড পার্টি বিটুইন দেম। আমি বলেছিলাম না কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট এখানে থাকবে না। ইউজুয়ালি দ্য ম্যানুফ্যাকচারিং কোম্পানি গিভস সাচ টাইপ অফ লিজ। উৎপাদনকারী যারা, তারাই ডিরেক্টলি তাদের এই অ্যাসেটগুলোকে লিজ দেওয়ার কাজটা করে থাকে। তো আমার মনে হয় ডিরেক্ট লিজ নিয়ে আপনাদের আর কারো কোনো সমস্যা থাকার কথা না। এবার আমি চলে যাচ্ছি লিভারেজড লিজ। আগে বুঝিয়ে নেই সিস্টেমটা হচ্ছে, একটা অ্যাসেট আমি অন ক্রেডিটে পারচেস করেছি। খেয়াল করবেন, একটা অ্যাসেট আমি অন ক্রেডিটে পারচেস করেছি। এক্ষেত্রে 10% হচ্ছে আমার নিজের পকেট থেকে খরচ করা, আর 90% হচ্ছে বড় অ্যামাউন্ট। তাহলে কিন্তু বিষয়টা অন ক্রেডিটই বলা যায়, তাই না? এটা 100%ও হতে পারে যে আমি টোটালি একদম বাকিতে এনেছি, তবে এটা সাধারণত লিজের ক্ষেত্রে হয় না, ফিক্সড অ্যাসেট তো। 10% আমি পেমেন্ট করেছি, 90% আমার বড় অ্যামাউন্ট। এইভাবে আমি একটা অ্যাসেট অন ক্রেডিটে ফিক্সড অ্যাসেট পারচেস করেছি। আফটার দ্যাট এটাকে আমি আপনার কাছে লিজ দিয়েছি। এই যে অন ক্রেডিটে একটা অ্যাসেট পারচেস করে সেটাকে আমি লিজ দিলাম, দ্যাট টাইপ অফ লিজ ইজ নোন অ্যাজ লিভারেজড লিজ। আবার বলছি, সাপোজ আমি একটা অ্যাসেট অন ক্রেডিটে পারচেস করেছি, এই অন ক্রেডিটে পারচেস করা অ্যাসেটটা আমি আরেকজনকে লিজ দিয়েছি। এই ধরনের লিজকে বলা হয় লিভারেজড লিজ। আর এক্ষেত্রে আমি কি বলেছি, অন ক্রেডিটে পারচেস করার সিস্টেমটা কি, 10% ক্যাপিটাল ইনভলভমেন্ট আমার থাকবে, অর্থাৎ 10% কন্ট্রিবিউট আমি করব, বাকি 90%ই থাকবে অন ক্রেডিট। এই টাইপের ফিক্সড অ্যাসেটগুলো অন ক্রেডিটে পারচেস করে লিজ দেয়াকেই বলা হয় লিভারেজড লিজ। তো দেখি এবার আমার কথার সাথে এখানে লেখার মিল পাওয়া যায় কিনা। সাপোজ আ লেসর পারচেজ অ্যান অ্যাসেট অন ক্রেডিট। লেসর মানে কে, যিনি হচ্ছেন ইজারা দাতা, বাড়িওয়ালা, and pays it to another person or entity as lease। আরেকজনকে সেটা আমি লিজ হিসাবে প্রদান করলাম। Then it will be known as leveraged lease. In this case, in addition to the lessor and lessee, more than one third party arises। এখানে কি বলা হচ্ছে, লেসর এবং লিসি ছাড়াও একজন থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকে। কিভাবে থাকে, আমি যে অ্যাসেটটা আপনাকে লিজ দিচ্ছি সেটা কিন্তু আমার ওনারশিপে নাই, আমি অন ক্রেডিটে এনেছি, তাহলে ওটার মালিক কে, আরেকজন না? তার কাছ থেকে আমি অন ক্রেডিটে এনে আমি আপনাকে লিজ দিয়েছি, এখানে মিডলম্যান হিসেবে রোল প্লে করছে কে, আমি না? তো এই জন্যই বলা হচ্ছে লিভারেজড লিজের ক্ষেত্রে থার্ড পার্টির ইনভলভমেন্টটা দেখা যায়, ওয়্যারাজ ডিরেক্ট লিজের ক্ষেত্রে কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট দেখা যায় না। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, না পারলেও আমাকে নেক্সট ক্লাসে কোশ্চেন করা যাবে।
পয়েন্ট নাম্বার সি অ্যান্ড লাস্ট ওয়ান, সেল অ্যান্ড লিজ ব্যাক। এটার সিস্টেমটা হচ্ছে অ্যাসেটের অর্থাৎ ফিক্সড অ্যাসেটের যিনি ওনার, ফার্স্ট অফ অল এই অ্যাসেটটা সে যে কোনো কারণেই হোক সেল করে ফেলবে। সাপোজ আমি ওনার অফ দ্যাট পার্টিকুলার ফিক্সড অ্যাসেট, আমি এটা মিস্টার এক্স এর কাছে সেল করে দিয়েছি, টোটালি সেল করে দিয়েছি। সেল করে দেওয়া মানেই হচ্ছে ওটার ওনারশিপ আর আমার কাছে নাই, এটার ওনারশিপ হয়ে গেছে মিস্টার এক্স এর। এবার কখনো আমার এই অ্যাসেটটার প্রয়োজন দেখা দিল, আমি কি চিন্তা করলাম আমি আর কিনবো না, আমি যেহেতু তার কাছে এটা সেল করে দিয়েছি, মিস্টার এক্স এর কাছে সেল করে দিয়েছি, উনি তো লিজ দেয়, ওনার কাছ থেকেই আমার সেল করা অ্যাসেটটাকে আমি লিজ এনে কিছু সময়ের জন্য ব্যবহার করব। পরবর্তীতে ওই ডিউরেশন পার হয়ে গেলে আমি আবার এটাকে মিস্টার এক্স এর কাছে ব্যাক করে দেব। এই ধরনের লিজিং সিস্টেমটাকে বলা হয় সেল অ্যান্ড লিজ ব্যাক। ফার্স্ট অফ অল আমি আমার অ্যাসেটটা কারো কাছে সেল করে ফেলবো, আফটার দ্যাট ওই পার্সনের কাছ থেকে এটাকে আমি কিছু সময়ের জন্য লিজ হিসেবে নিয়ে আসবো, সেল করলাম দেন লিজ হিসেবে নিজের কাছে আবার ওটাকে ব্যাক করালাম। এই জন্য বলা হয় সেল অ্যান্ড লিজ ব্যাক। আসেন একটু রিভিশন দিয়ে দেখি বা চোখ বুলিয়ে দেখি যে নোটটা আমি আপনাদেরকে দিয়েছি তার সাথে আমার এই কনসেপচুয়াল ডিসকাশনের মিল পাওয়া যাচ্ছে কিনা। In the case of such a lease, the owner sells his property to another third party and releases it for a fixed period of time. In this case, the real owner of the property later becomes the leasee. তাহলে আমি যেহেতু মিস্টার এক্স এর কাছ থেকে লিজ আনলাম, আমি লিসি হয়ে গেলাম না, ইজারা গ্রহীতা হয়ে গেলাম না? আর মিস্টার এক্স যিনি কিনা আমার অ্যাসেটটা পারচেস করেছে, বায়ার, সেই পরবর্তীতে হয়ে গেল লেসর। তাহলে বায়ার হয়ে গেল লেসর আর সেলর হয়ে গেল লিসি। এই ছিল আমাদের ডিফারেন্ট মেথডস অফ লিজ ফাইন্যান্সিং। এই কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আপনারা যে কোনো বই খুলে দেখবেন ইংলিশ বইতে কিন্তু এত সহজভাবে লেখা থাকবে না। তাই আমি আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আমার লেকচারটা যখন আপনারা অ্যাটেন্ড করবেন আপনারা চাইলে স্ক্রিন রেকর্ডার ইউজ করে রেকর্ড করে নিতে পারেন, কিংবা স্ক্রিনশট নিয়ে আপনারা আপনাদের কাছে এটা সংরক্ষণ করতে পারেন, ভবিষ্যতের জন্য নোট হিসেবে কাজ করবে হয়তোবা। তো চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 7, লিজ ভার্সেস বরোয়িং ডিসিশন। লিজ আর বরোয়িং ডিসিশনের মধ্যে পার্থক্য বা ডিফারেন্সিয়েশনগুলো কী কী? তো যেহেতু আমরা মাস্টার্স লেভেলে চলে এসেছি, আমার মনে হয় ছোটোবেলার মতো পার্থক্যের বক্স, ডিফারেন্সিয়েশনের বক্সটা আমাদের একটু অ্যাভয়েড করলেই ভালো। দেখেন এখানে আমি একটা ফরম্যাট শো করেছি, প্রথমে লিজ নিয়ে কথা বলেছি, এরপরে একই পয়েন্ট অফ ভিউ ধরে আমরা বরোয়িং নিয়ে কথা বলেছি। মাস্টার্স অর্থাৎ MBA লেভেলে এসে আসলে আমার মনে হয় এই স্ট্যান্ডার্ড ফরম্যাটটা ফলো করাটাই আপনাদের জন্য বেস্ট হবে। তো দেখেন লিজের ক্ষেত্রে কি লিখেছি। ফার্স্ট অফ অল আমি এখানে পার্থক্য হিসেবে ডেফিনেশনটা ইউজ করেছি। লিজ ইজ দ্য কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস whereby the owner of an asset অর্থাৎ লেসর গ্র্যান্টস অ্যালাউ করেছে টু অ্যানাদার পার্টি, যাকে আমরা বলছি লিসি, the right to use his or her asset usually for an agreed period of time in return for the payment of rent. মূল বিষয়টা হচ্ছে লিজ হলো লেসর আর লিসির মধ্যে এমন একটি কন্ট্রাক্ট যেখানে লেসর তার একটা পার্টিকুলার ফিক্সড অ্যাসেট লিসিকে একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য ইউজ করার পারমিশন দেবে। অ্যাগেনস্ট ইট লিসি ওই লেসরকে রেন্টাল পেমেন্ট করবে। এই টাইপের কন্ট্রাক্টকে বলা হচ্ছে লিজ কন্ট্রাক্ট। Point number 2, in case of lease contract, there are two parties, lessor and lessee. লিজের ক্ষেত্রে দুটো পার্টি থাকে, একটা হচ্ছে লেসর, একজন হচ্ছেন লিসি। লেসর হচ্ছেন ওনার অফ দ্যাট পার্টিকুলার অ্যাসেট, যিনি অ্যাসেটটাকে লিজ দেন বা দিবেন। আর লিসি হচ্ছে যিনি অ্যাসেটটা লিজ নিবেন অর্থাৎ ভাড়া নিবেন, তাকে বলা হয় লিসি। মুখস্থ করে ফেলবেন, লেসর ওনার অফ দ্যাট অ্যাসেট, লিসি যিনি অ্যাসেটটা হায়ার করেছেন বা লিজ নিয়েছেন। পয়েন্ট নাম্বার 3, অনলি ফিক্সড অ্যাসেটস আর ইউজড ইন কেস অফ লিজ। লিজের ক্ষেত্রে শুধুমাত্র ফিক্সড অ্যাসেট ইউজ করা হয়, কোনো টেম্পোরারি অ্যাসেট কিংবা কারেন্ট অ্যাসেট এখানে লিজ হিসেবে ইউজ করা যায় না। আপনারা চাইলে আরও পার্থক্য অ্যাড করতে পারেন, বাট আমি যেটা করেছি আমার কাছে মেইন যে 3টা পার্থক্য আছে ওই 3টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, কারণ আমার মেইন টার্গেটই হলো আপনাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেয়া। কনসেপ্ট ক্লিয়ার তো আপনারাই বানিয়ে লিখতে পারবেন।
আচ্ছা, এবার আসেন borrowing. Borrowing is a contract in which one person lend money to another one and get interest on the lending money at fixed rate. তাহলে দেখেন borrowing বিষয়টা কি? borrowing হচ্ছে one kind of contract যেখানে one party another পার্টিকে ফিক্সড অ্যাসেট কিন্তু ভাড়া দিবে না। এখানে কি করবে? ক্যাশ অর্থাৎ মানিটা লেন্ড করবে, অর্থ টাকা ধার দিবে ওয়ান পার্টি অ্যানাদার পার্টিকে। অ্যাগেনস্ট ইট যিনি লোনটা নিবেন, যিনি বড় করবেন, তিনি লেন্ডারকে ওই মূল অ্যামাউন্টের সাথে ইন্টারেস্টটাও পে করবে। এই টাইপের কন্ট্রাক্টকে বলা হয় হচ্ছে বরোয়িং। ইন কেস অফ বরোয়িং দেয়ার মে টু অর মোর পার্টিস। বরোয়িং এর ক্ষেত্রে টু অর মোর পার্টিস থাকতে পারে, এখানে স্পেসিফিক টু পার্টিস থাকবে এরকম কোনো ইনভলভমেন্ট নাই। যেমন ধরেন কমার্শিয়াল ব্যাংকের কথা যদি বলি, সাপোজ আমার স্যালারি হয়েছে আজকে, আমি এখান থেকে 5,000 টাকা আমার SIBL এ অ্যাকাউন্টে ডিপোজিট করেছি, প্রতি মাসেই আমি করছি। তার মানে অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ আমার SIBL একটা ফিক্সড একটা অ্যাকাউন্টে 5,000 করে টাকা ঢুকছে, এ টাকা আমার। আচ্ছা, দেখা গেছে আপনাদেরই মাস্টার্সের ক্যাপ্টেন যিনি, তিনি SIBL এ গেছেন লোন নেয়ার জন্য 50,000 টাকা, আমি ছোট অ্যামাউন্ট বলি 50,000 টাকা। আচ্ছা, ব্যাংক কি করলো? আমার মতো এরকম লাখ লাখ গ্রাহক আছে ব্যাংকের, যারা ব্যাংকে প্রতিনিয়ত অহরহ অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখে, ডিপোজিট করে। তো এই টাকাগুলো যখন অলসভাবে পড়ে থাকে, ব্যাংক এগুলোকে অলসভাবে ফেলে না রেখে এগুলো প্রপার ইউটিলাইজেশন এনশিওর করে। কিভাবে? এগুলোকে কোথাও লোন হিসেবে পে করে, কোথাও ইনভেস্ট করে। হয় কি, লোনের অ্যাগেনস্টে তারা ইন্টারেস্ট পায়, এটা ব্যাংকের ওয়ান কাইন্ড অফ ইনকাম। আবার ইনভেস্ট করে সেখান থেকে প্রফিট গেইন করছে, এটাও ব্যাংকের ওয়ান কাইন্ড অফ ইনকাম। তাহলে কি হলো? আপনাদের ক্যাপ্টেন ব্যাংক থেকে লোন নিতে গেছে 50,000 টাকা, ব্যাংক কি করলো? আমার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা নিয়ে আপনাদের ক্যাপ্টেনকে লোন হিসেবে পে করে দিল। তাহলে এখানে আমি হচ্ছি মেইন ওনার অফ দ্যাট 50,000 টাকা। এখানে কমার্শিয়াল ব্যাংক মিডলম্যান হিসেবে কাজ করেছে এবং থার্ড পার্টি আপনাদের সেকেন্ড পার্টি আপনাদের ক্যাপ্টেনকে লোন হিসেবে টাকা পে করেছে। এই জন্য বলা হচ্ছে ইন কেস অফ বরোইং দেয়ার মে টু অর মোর পার্টিস। ঠিক আছে? এরপর দেখেন লাস্ট ওয়ান, বরোয়িং ক্যান বি থ্রো ক্যাশ অর ফিক্সড অ্যাসেটস। বরোয়িং ফিক্সড অ্যাসেটও হতে পারে, ক্যাশেও হতে পারে। 90% ক্ষেত্রে এটা ক্যাশই হয়, ফিক্সড অ্যাসেটে হয় না বললেই চলে। ওকে, আমি আশা করছি আপনাদের এই পর্যন্ত কোনো প্রবলেম হচ্ছে না। হলে নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে, আমি তো লাইভেই আসছি, আপনাদের সঙ্গে আমার দেখা হবে, তখন আপনারা আমাকে আপনাদের প্রবলেম বলবেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 8। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল লিজ? ফাইন্যান্সিয়াল লিজের মেইন ক্যারেক্টারিস্টিক্সটা কি? তার আগে আপনাদেরকে আমার লাস্ট ক্লাসে ডিসকাস করা ফাইন্যান্সিয়াল লিজের ডেফিনেশনটা মনে করিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম ফাইন্যান্সিয়াল লিজ ইজ ওয়ান কাইন্ড অফ কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস হুইচ ইজ লং টার্ম অ্যান্ড হুইচ ক্যানট বি ক্যান্সেলড বিফোর ইটস ম্যাচিউরিটি। তাহলে ফাইন্যান্সিয়াল লিজ হচ্ছে এমন একটা লং টার্ম লিজ যেখানে লেসর লিসিকে তার একটা ফিক্সড অ্যাসেট লং টাইম পিরিয়ডের জন্য ইউজ করতে দিবে। এখানে লং টাইম পিরিয়ড বলতে বুঝিয়েছে মোর দ্যান 5 ইয়ার্স। আর এই কন্ট্রাক্টটা নট ক্যান্সেলেবল বিফোর ইটস ম্যাচিউরিটি। ম্যাচিউরিটি যতদিন শেষ না হবে, আপনি লিসি আপনার ভালো না লাগলেও আপনি ক্যান্সেল করতে পারবেন না। আমি লেসর, আমি না চাইলেও এটা ক্যান্সেল করতে পারবো না। তো এখান থেকে যদি আমি ক্যারেক্টারিস্টিক্স বের করতে যাই, ফার্স্ট অফ অল আমি বলতে পারি ইট ইজ লং টার্ম, বলা যাবে না? সেকেন্ডে বলতে পারি ইট ইজ নট ক্যান্সেলেবল বিফোর ইটস ম্যাচিউরিটি। থার্ডে দেখেন রিকভারি নিয়ে একটা কথা বলা হয়েছে। এই রিকভারি মিনিংটা হচ্ছে এরকম যে যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল লিজটা লং টাইম পিরিয়ডের জন্য দেই, অ্যাজ এ রেজাল্ট এটার অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্টটা একটু বেশি হয়, এবং অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট বেশি হওয়াতে দেখা গেছে আমার অ্যাসেটটা যত টাকা দিয়ে আমি কিনেছিলাম, ফিক্সড অ্যাসেটটা যেটা আমি লিজ দিয়েছি, সেটার টাকাটা রিকভার করা সম্ভব, তুলে আনা সম্ভব। তাই লিখেছে দ্য ভ্যালু অফ দ্য প্রপার্টি ক্যান বি রিকভার্ড অ্যাজ দ্য লিসি লিজেস ফর আ ফিক্সড পিরিয়ড অফ টাইম। পয়েন্ট নাম্বার 4, রিস্কি ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ লিসি। তাহলে ফাইন্যান্সিয়াল লিজ, আপনি ভাড়াটিয়া, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে এটা রিস্কি। তার মানে লেসরের পয়েন্ট অফ ভিউ থেকে এটা রিস্কি না, লিসির পয়েন্ট অফ ভিউ থেকে এটা রিস্কি। কিভাবে? অ্যাজ ইট ইজ লং টার্ম অ্যান্ড কম্পারেটিভলি কস্টলি।
এই টাকাটা দীর্ঘদিন বসে শোধ করতে হবে। আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি সেরকম তো নাও থাকতে পারে পরিশোধ করার। এই জন্য আমি লিসি আমার জন্য এটা রিস্কি। অন দ্য আদার হ্যান্ড কম্পারেটিভলি এটার কস্ট একটু বেশি। কিসের সাথে কম্পেয়ার করলে? অপারেটিং লিজের সাথে কম্পেয়ার করলে। এটা হচ্ছে কি কমন সেন্স। শর্ট টার্ম তো মিনিমাম কস্ট, লং টার্ম তো কস্ট একটু তো বেশি হবে। এরপর পয়েন্ট নাম্বার 5, মেইনটেনেন্স কস্ট। ইন কেস অফ ফাইন্যান্সিয়াল লিজ মেইনটেনেন্স কস্ট ইজ বিয়ার্ড বাই দ্য লিসি। এখন ভাড়াটিয়া কেন লং টার্ম লিজের ক্ষেত্রে কস্ট বিয়ার করবে? সাপোজ আপনারা ৫ জন ফ্রেন্ড মিলে একটা বাসা ভাড়া নিয়েছেন। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ লিজ, তাই না? একটা ফিক্সড অ্যাসেট আপনি ভাড়া নিয়েছেন। এবার বাড়িওয়ালা আপনাকে বলেছে আপনারা থাকবেন কয় মাসের জন্য? আপনারা বলেন আমরা ৫-৭ বছরেও নামবো না। ৫-৭ বছরেও নামবো না। মোর দ্যান 5 ইয়ার্স, তার মানে এটা ফাইন্যান্সিয়াল লিজ। এবার বাড়িওয়ালা বলেছে ওকে ফাইন। আমার ঘরের দরজা, আমার ওয়াশরুমের দরজা, আমার দেয়াল, এরপরে হচ্ছে আমার এখানে যে ফ্যানে আমার যেখানে সুইচ বোর্ড, এগুলো হলো ফিক্সড অ্যাসেট। আবার ওয়াশরুমে আমাদের কমোড আছে, লো ডাউন আছে, শাওয়ারের কল আছে, এমনি ওয়াটার কল আছে, বেসিন আছে। এগুলো কি ফিক্সড অ্যাসেট না? দেন বাড়িওয়ালা বলল এগুলো কোনোটা যদি নষ্ট হয় আপনি যাওয়ার আগে এগুলো রিপেয়ার করে দিয়ে যাবেন। ঠিক আছে? এই যে দেখেন লং টাইম পিরিয়ডের জন্য যদি কেউ কোনো কিছু লিজ নেয় ওই অ্যাসেটটা লং টাইম পিরিয়ডে নষ্ট হবে, এটাই স্বাভাবিক। এই পয়েন্ট অফ ভিউ থেকে ওনার অফ দ্যাট অ্যাসেট বলেই দেয় আপনি লিসি আপনি আমার অ্যাসেটটা লং টাইম পিরিয়ডের জন্য নিচ্ছেন। এই লং টাইম পিরিয়ডে অ্যাসেটের কোনো প্রবলেম হলে মেনটেন করতে হলে মেনটেন্যান্স কস্ট অবশ্যই আপনাকে বিয়ার করতে হবে। তাহলে মুখস্থ করে রাখবেন ইন কেস অফ ফাইন্যান্সিয়াল লিজ অ্যাট ইট ইজ লং টার্ম, সো ইটস মেনটেন্যান্স কস্ট শুড বি বিয়ার্ড বাই দ্য লিসি। যদি কিছুই মনে না থাকে আমার এই বাড়িওয়ালা ভাড়াটিয়ার গল্পটা মনে করবেন, তাহলে সব মনে পড়ে যাবে, যেটা বাস্তবে হয় আর কি। If the lessee become failure to make the rental payment, then he or she will be declared as insolvent. ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে বলা হয়েছে যদি লিসি রেন্টাল পেমেন্ট অর্থাৎ ইনস্টলমেন্ট পে করতে ফেলিওর হয় তবে তাকে দেউলিয়া হিসেবে গণ্য করা হবে। লং টাইম পিরিয়ডে এই প্রবলেমটা হয়। এরপর পয়েন্ট নাম্বার 7, দ্য রেন্ট দ্যাট উইল বি অ্যাভেলেবল ইন ফিউচার from the financial lease, its present value will be more than 90% of the value of leased property. সেক্ষেত্রে বলা হয়েছে যেই অ্যাসেটটা লং টাইম পিরিয়ডের জন্য ভাড়া দেয়া হবে ওই অ্যাসেটটার প্রেজেন্ট ভ্যালু হতে হবে ওই অ্যাসেটের মেইন ভ্যালুর 90%-এর বেশি। অর্থাৎ এক ধাক্কাতে এটা তুলে আনার চেষ্টা করা হবে। একটু মনোযোগ দিয়ে এই লাইনটা 2-3 বার দেখবেন তাহলে মাথায় ঢুকে যাবে। পয়েন্ট নাম্বার 8, ইট ইজ নন রিনিউয়েবল। অর্থাৎ ফাইন্যান্সিয়াল লিজের ম্যাচুরিটি যেহেতু লং টার্ম, এই লং টার্মের মধ্যেই আপনি লিজে আপনাকে পেমেন্ট ক্লিয়ার করতে হবে। যদি করতে না পারেন এজন্য কন্ট্রাক্ট রিনিউ করার কোনো ব্যবস্থা নাই, আপনাকে ডিরেক্টলি ইনসলভেন্ট অর্থাৎ দেউলিয়া হিসেবে ঘোষণা করে দেওয়া হবে। পয়েন্ট নাম্বার 9 অ্যান্ড লাস্ট ওয়ান, দেয়ার ইজ আ পারচেজ অপশন। তার মানে হলো লং টাইম পিরিয়ডে যদি আপনি কোনো একটা অ্যাসেট লিজ নেন, নেয়ার পর আপনি যদি ওই অ্যাসেটটা খুব পছন্দ করে ফেলেন আপনি চাইলে ওই অ্যাসেটের যে ওনার অর্থাৎ লেসর তাকে আপনি যে পারচেস করতে চান সে পারচেস করার প্রপোজাল দিতে পারেন। আপনি চাইলে দিতে পারেন, এরকম একটা অপশন থাকে। লেসর যদি রাজি হয় তো অ্যাসেটটা আপনি পেয়ে গেলেন, আর লেসর যদি রাজি না হয় তাহলে অ্যাসেটটা আপনি পাবেন না। এক্ষেত্রে কন্ট্রাক্টে একদম ক্লিয়ার লেখা থাকবে এই ধরনের অফার দেওয়ার এখতিয়ার আপনি লিসে রাখবেন কিনা, আপনি লিসে যদি অফার দেন লেসর অ্যাকসেপ্ট করবে কিনা, এই ধরনের বিষয়ও ওই কন্ট্রাক্টে মেনশন করা থাকবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার মনে হচ্ছে 6, 7, 8 এই 3টা কোশ্চেনে আপনাদের কোনো সমস্যা হয় নাই। আমি চলে যেতে চাচ্ছি কোশ্চেন নাম্বার 9-এ। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অপারেটিং লিজ? এবার উল্টা বলবো। আমি অপারেটিং লিজের ডেফিনেশন ডিসকাস করার সময় বলেছিলাম ইট ইজ ওয়ান কাইন্ড অফ শর্ট টার্ম লিজ, it is one kind of contract between lessor and lessee whereby the lessor uh, grant his assets to use it by the lessee against a fixed rental payment. As it is short term, so it is cancelable before its maturity.
তাহলে অপারেটিং লিজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ শর্ট টার্ম লিজ বিটুইন লেসর অ্যান্ড লিসি ওয়ার বাই লেসর তার ফিক্সড অ্যাসেটটা লিসিকে একটা ফিক্সড টাইম পিরিয়ডের জন্য ইউজ করার পারমিশন দিবে। অ্যাগেনস্ট ইট লিসি লেসরকে ইনস্টলমেন্টে বা এককালীন রেন্টাল পেমেন্ট করবে। আর অ্যাজ ইট ইজ শর্ট টার্ম সো ইট ইজ ক্যান্সেলেবল বিফোর ইটস ম্যাচুরিটি। এখান থেকে যদি আমি কিছু ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ড আউট করতে চাই, নাম্বার ওয়ান, ইট ইজ শর্ট টার্ম। নাম্বার টু, ইট ইজ ক্যান্সেলেবল। ওখানে ছিল নট ক্যান্সেলেবল, এখানে ইট ইজ ক্যান্সেলেবল বিফোর ইটস ম্যাচুরিটি। এবার দেখেন মেনটেন্যান্স কস্ট নিয়ে কথা বলেছে। ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, মেনটেন্যান্স কস্ট শুড বি বিয়ার বাই দ্য লিসি, যেহেতু সে দীর্ঘদিন ব্যবহার করবে। আর এখানে অপারেটিং লিজে যেহেতু লিসি এটা শর্ট টাইম পিরিয়ডের জন্য ব্যবহার করবে, সো দ্য মেনটেন্যান্স কস্ট শুড নট বি বিয়ার বাই দ্য লিসি, ইট শুড বি অ্যান্ড অবভিয়াসলি ইট মাস্ট বি বিয়ার বাই দ্য লেসর। পয়েন্ট নাম্বার 4, ইট ইজ রিনিউয়েবল। তো এখানে বলা হয়েছে যেটা যে অপারেটিং লিজ এর ডিউরেশন তো শর্ট টার্ম, কখনো কখনো অ্যাক্সিডেন্টালি লিসি ফেলিয়ার হতে পারে তার রেন্টাল পেমেন্টটা ওই ডিউরেশনে ক্লিয়ার করতে। ইন দ্যাট কেস লেসর আর লিসি একত্রিত হয়ে যদি তারা কম্প্রোমাইজে আসে, ইন দ্যাট কেস লেসর চাইলে লিসির এই কন্ট্রাক্টটা রিনিউ করে দিতে পারে, অর্থাৎ ডিউরেশনটা একটু বাড়িয়ে দিতে পারে। পয়েন্ট নাম্বার 5, নো পারচেজ অপশন। ইন কেস অফ অপারেটিং লিজ, আপনি লিসি যদি আমার অ্যাসেটটা ইউজ করে খুব ভালো লাগে আপনার, আপনি চাইলেও এটাকে পারচেজ করার কোনো ধরনের কোনো প্রপোজাল আমাকে দিতে পারবেন না। Point number 6, as this type of lease is risky for the lessor, so rental payment is comparatively higher than financial lease, যেটা আমি আগেই বলেছি। যেহেতু শর্ট টাইম পিরিয়ডে পেমেন্ট ক্লিয়ার করতে হয়, এখন লিসি তো ফেলিয়ার হতেও পারে না। এই জন্য যেটা করে লেসর অ্যাসেট মানে এমনভাবে ইনস্টলমেন্টটা ফিক্স আপ করে ফেলে যে এটার প্রেজেন্ট ভ্যালুটা হবে ওই অ্যাসেটের রিয়াল ভ্যালু 90%-এর বেশি। তো সেক্ষেত্রে লেসর যেটা করে ইনস্টলমেন্টের অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেয়। সে যে কটা ইনস্টলমেন্ট নিয়ে পারে আর্লি অ্যাজ পসিবল, এবং তার মধ্যে যত বেশি বেশি টাকা সে নিয়ে পারে এটা তার জন্য ভালো, যদিও এটা লিসের জন্য একটু কষ্টসাধ্য। পয়েন্ট নাম্বার 7 আর লাস্ট ওয়ান, অফ ব্যালেন্স শিট ফাইন্যান্সিং। অর্থাৎ এই অপারেটিং লিজের যে লায়াবিলিটিটা এটা ব্যালেন্স শিটে শো করা হয় না, যেহেতু এটা শর্ট টার্ম ব্যালেন্স শিটে এটা শো করা হয় না, দ্যাটস এটাকে বলা হয় অফ ব্যালেন্স শিট আইটেম বা অফ ব্যালেন্স শিট ফাইন্যান্সিং। আমি চলে যেতে চাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 10-এ। আমাদের আর দুটা কোয়েশ্চেন বাকি আছে, কোয়েশ্চেন নাম্বার 10 অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 11। দেখেন 10-এ কি বলা হচ্ছে, লিজ ভার্সেস পারচেজ, অর্থাৎ শো দ্য ডিফারেন্সেস বিটুইন লিজ অ্যান্ড পারচেজ অপশন। ফার্স্ট অফ অল লিজ নিয়ে কথা বলবো, দেন তার সাথে মিল রেখে পারচেজের পার্থক্যগুলো আমরা শো করব। তো দেখেন পয়েন্ট নাম্বার 1, ইন দ্য কেস অফ লিজ দ্য ওনারশিপ রিমেন্স উইথ দ্য লিজ হোল্ডার, অর্থাৎ লেসর। লিজের ক্ষেত্রে আপনি যতই আমার কাছ থেকে অ্যাসেটটা নিয়ে যান না কেন, এটার ওনারশিপ আমার কাছেই থাকবে, তাতে আপনার কাছে শর্ট টাইম পিরিয়ডে থাকুক আর লং টাইম পিরিয়ডে থাকুক, এটার কোনো ওনারশিপ আপনি পাবেন না। দেয়ার ইজ টু অর মোর পার্টিস, লিজের ক্ষেত্রে টু অর মোর পার্টিস থাকতে পারে, যদি সেটা ডিরেক্ট লিজ হয় তাহলে টু পার্টিস, আর যদি লিভারেজড লিজ হয় তাহলে এটা টু অর মোর, অর্থাৎ থার্ড পার্টির ইনভলভমেন্টের একটা ব্যাপার এখানে রয়ে যাবে। পয়েন্ট নাম্বার 3, salvage value can be consumed by the lessor। লিজের ক্ষেত্রে স্যালভেজ ভ্যালু অর্থাৎ অ্যাসেটটা শেষ হয়ে যাওয়ার পরে এটাকে বিক্রি করে দিয়ে যে টাকা পয়সাগুলো পাওয়া যাবে সেটা কিন্তু ওনারই পাবে, তাই না? তো যেহেতু লেসরই ওনার, তাই স্যালভেজ ভ্যালুটা লেসর কনজিউম করতে পারবে। পয়েন্ট নাম্বার 4, লিজড প্রপার্টি ক্যানট বি সোল্ড। আপনি আমার কাছ থেকে একটা অ্যাসেট লিজ নিয়েছেন, আমার পারমিশন ছাড়া আপনি এটাকে কারো কাছে ট্রান্সফারই করতে পারবেন না, সেল করা তো দূরে থাক। অর্থাৎ এটার ওনার আমি, আপনি একটা সার্টেন পিরিয়ড শেষে ইউজ করা শেষ হয়ে গেলে এটা আমাকে ব্যাক করবেন, এটা আপনি অন্য কারো কাছে সেল করতে পারবেন না। রিজন হচ্ছে আপনি আমার কাছ থেকে কিনে নেননি, এটা ভাড়া নিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটার ওনারশিপ আপনার না, ওনারশিপ সম্পূর্ণ এটা আমার। ইন কেস অফ লিজ, ট্যাক্স রিবেট ইজ অ্যাভেলেবল ফর রেন্ট। লিজ অপশনের ক্ষেত্রে আপনি যেহেতু রেন্টাল পেমেন্ট করছেন, এটা আপনার জন্য একটা ওয়ান কাইন্ড অফ ইনস্টলমেন্ট বা বার্ডেন, তাই এক্ষেত্রে আপনি কিছু ট্যাক্স বেনিফিট পাবেন। লাস্ট ওয়ান, ইন কেস অফ লিজ দ্য রেন্ট ইজ পেইড ইন ইনস্টলমেন্ট বেসিস। লিজের ক্ষেত্রে রেন্টাল পেমেন্টটা এককালীন হয় না বললেই চলে, রেয়ার,
এটা ইনস্টলমেন্ট বেসিসে পে করা হয়। এবার আসেন পারচেজ অপশনে। ওনারশিপ ইজ ট্রান্সফার্ড টু দ্য বায়ার আপন পারচেজ। তার মানে পারচেজ অপশনের ক্ষেত্রে আপনি যখনই অ্যাসেটটা পারচেজ করে ফেলবেন, এটার ওনারশিপ সেলারের কাছ থেকে আপনি বায়ার আপনার কাছে চলে আসবে। তার মানে ইন কেস অফ পারচেজ অপশন দেয়ার ইজ অ্যান opportunity of changing ownership. Who will be the owner? The buyer will be the owner of that particular asset. Usually there is two parties, buyer and seller. বাই অপশনের ক্ষেত্রে বা পারচেজ অপশনের ক্ষেত্রে দুটো পার্টি থাকে, নাম্বার 1 ইজ বায়ার অ্যান্ড নাম্বার 2 ইজ সেলার। পয়েন্ট নাম্বার 3, salvage ভ্যালু ইজ কনজিউমড বাই দ্য বায়ার। যেহেতু এখানে বায়ার ওনার হয়ে যায় আর ওনারই বেসিক্যালি সালভেজ ভ্যালু কনজিউম করে, দ্যাটস ওয়াই ইন কেস অফ পারচেজ অপশন দ্য সালভেজ ভ্যালু ইজ অবভিয়াসলি কনজিউমড বাই দ্য বায়ার। লাস্ট ওয়ান, ইন কেস অফ পারচেজ দ্য বায়ার ইজ দ্য অনলি ইউজার অফ দ্য অ্যাসেটস। আমি যখন পারচেজ করে ফেলবো তখন এটার ওনারশিপ আমার। So as I am the only owner of that particular asset, so only I have the right. I have only the right to use that particular asset, not another parties or third parties. এই ছিল আমাদের লিজ ভার্সেস পারচেজ। আমাদের এই চ্যাপ্টারের লাস্ট কোয়েশ্চেন নাম্বার, সরি আরও 3টা পয়েন্ট বাকি রয়ে গেছে, আই এম সো সরি। পারচেজের ক্ষেত্রে দেখেন, পারচেজড প্রপার্টি ক্যান বি রিসোল্ড ইফ ডিজায়ার্ড। আমি আপনার কাছ থেকে অ্যাসেট পারচেজ করে নিয়েছি, এবার আমি এটা নিয়ে যে কোনো কিছু করতে পারি, আমি চাইলে এটাকে আর এক জায়গায় সেল করে দিতে পারি। রিজন একটাই, নাও আই এম দ্য ওনার অফ দ্যাট পার্টিকুলার অ্যাসেট, নট দ্য সেলার। পয়েন্ট নাম্বার 6, ট্যাক্স রিবেট ইজ অ্যাভেলেবল ফর ডেপ্রিসিয়েশন ইন কেস অফ পারচেজ। যখন কোনো একটা অ্যাসেট আপনি পারচেজ করে ফেলবেন, সেক্ষেত্রে ওই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন কিন্তু আপনি ক্যালকুলেট করবেন, তাই না? আর ডেপ্রিসিয়েশন আমরা কেন ক্যালকুলেট করি এটা কিন্তু আমরা সবাই জানি। যেহেতু ডেপ্রিসিয়েশন আমার জন্য ওয়ান কাইন্ড অফ এক্সপেন্ডিচার, বলতে পারেন ইন ফিউচার এটা আমার জন্য ওয়ান কাইন্ড অফ বার্ডেনও, তাই এখানে একটা ট্যাক্স রিবেট বা ট্যাক্স বেনিফিটের সুবিধা রয়েছে। লাস্ট পয়েন্ট, ইন কেস অফ পারচেজ প্রাইস হ্যাজ টু বি পেইড ওয়ান্স ইন আ টাইম। পারচেজের ক্ষেত্রে খুব রেয়ার যে ইনস্টলমেন্টে ধীরে সুস্থে পে করা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা একদম একসাথে ওয়ান টাইম একদম অ্যাট এ টাইম একসাথে বসে এটা পেমেন্ট করে দেওয়া হয়। এক্ষেত্রে ইনস্টলমেন্টের তেমন একটা অপশন থাকে না, রেয়ার থাকে। এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার, যেটা ছিল হচ্ছে লিজ ভার্সেস পারচেজ অপশন। লাস্ট ওয়ান ইজ কোয়েশ্চেন নাম্বার 11, হু ইজ রেসপন্সিবল ফর দ্য মেনটেনেন্স অফ লিজড অ্যাসেটস। ইজারাকৃত সম্পদের মেনটেনেন্স কস্ট কার দায়িত্বে থাকবে বা কে এটার দায়িত্ব নেবে? আমি আপনাদের এই মাত্র যখন অপারেটিং লিজ আর ফাইন্যান্সিয়াল লিজের ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম, সেখানে ক্লিয়ার বলেছিলাম, ইন কেস অফ ফাইন্যান্সিয়াল লিজ অ্যাজ ইট ইজ লং টার্ম, দ্য মেনটেনেন্স কস্ট শুড বি বিয়ার বাই দ্য লিসি, আপনি ভাড়াটিয়া নিজে বিয়ার করবেন। আর ইন কেস অফ অপারেটিং লিজ অ্যাজ ইট ইজ শর্ট টার্ম, সো দ্য মেনটেনেন্স কস্ট শুড বি বিয়ার বাই দ্য লেসর, দ্যাট ইজ দ্য ওনার অফ দ্যাট পার্টিকুলার অ্যাসেট। তাহলে মনে রাখবেন, ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ক্ষেত্রে মেনটেনেন্স কস্ট শুড বি বিয়ার বাই দ্য লিসি, আর অপারেটিং লিজের ক্ষেত্রে মেনটেনেন্স কস্ট শুড বি বিয়ার বাই দ্য লেসর। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি আশা করছি আমার ক্লাস আপনাদের বুঝতে তেমন কোনো সমস্যা হয়নি। সমস্যা হলে আগামী ক্লাস থেকে তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি লাইভে আসছি। আপনাদের যত সমস্যা আছে আপনারা আমাকে ধীরে ধীরে বলবেন, লিস্ট আকারেও আমাকে দিতে পারেন। প্রত্যেকটা ক্লাসে 5-7 মিনিট করে সময় নিয়ে আপনাদের প্রবলেমগুলো নিয়ে আমি কথা বলবো লাইভে। তাহলে ধীরে ধীরে আপনাদের এই পেছনের দিকের যে সমস্যাগুলো আছে এগুলো সলভ হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।